বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আর আস্থাহীনতায় ভারতমুখী বাংলাদেশি রোগীরা। বাংলাদেশের ডাক্তারের উপর মানুষের আস্থা কম, কারণ ওখানে চিকিৎসা করে সুচিকিৎসা পাচ্ছে না। কিছুদিন আগে একটা পরীক্ষা করাইছি, স্যাভলন একরকম, সেন্সিভি একরকম। রাজস্ব হারাচ্ছে দেশ, চিকিৎসা সেবায় সাধারণ মানুষের অনাস্থায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রাইভেট লেভেলে যে হাসপাতালগুলি বর্তমানে হচ্ছে এগুলো এখনো পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠেনি। সাধারণত একটা রোগী ভর্তি হওয়ার পর একজন স্পেশালিস্টকে অন কলে রাখতে হয়, একই স্পেশালিস্ট কয়েকটা হাসপাতালে আপনার সার্ভিস দেয়। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু 15 সেপ্টেম্বর থেকে, চলবে 19 তারিখ পর্যন্ত। পাওয়া যাবে 20 থেকে 24 সেপ্টেম্বরের টিকিট। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দুর্নীতির 2 মামলায় আজও আদালতে হাজির হননি বেগম জিয়া, বাদীপক্ষের আইনজীবীকে জেরা। রাজধানীর কাকরাইলে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার 2 আরোহী নিহত, চালকের অবস্থা আশঙ্কাজনক। আবুধাবিতে নিহত 3 বাংলাদেশির গ্রামের বাড়িতে আহাজারি। গবেষণায় পিছিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো, স্বল্প অর্থ বরাদ্দই কারণ বলছে মঞ্জুরি কমিশন। বাজেটের 1/4 অর্থ শিক্ষা খাতে ব্যয়ের পরামর্শ শিক্ষাবিদদের। এবং পরিবেশ দূষণ ও ইউরোর দুর্বল মানের কারণে গত কয়েক বছরে আয় কমেছে চামড়া রপ্তানিতে। দ্রুত ট্যানারি স্থানান্তর করতে না পারলে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা ব্যবসায়ীদের। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। দুপুরে রেল ভবনে ঈদ উল আজহার প্রস্তুতি উপলক্ষে ব্রিফ শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও জানান, 20 থেকে 24 সেপ্টেম্বরের টিকিট পাওয়া যাবে 15 থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে। ঈদের 5 দিন আগে এবং ঈদের 5 দিন পরে আমরা অগ্রিম টিকিট বিক্রি করব। 15 তারিখ থেকে 19 তারিখ, আবার ঈদের পরে 23 তারিখ থেকে 27 তারিখ। একজন যাত্রী 60টি টিকিটের বেশি পাবেন না। 20 তারিখ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত সকল ট্রেন চলবে, কোনো অফ ডে নাই। আমাদের বহরে 1024 কোচ দিয়ে আমরা যাত্রীদেরকে যাতায়াতের ব্যবস্থা করব। আবারও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আজ আদালতে হাজিরা দেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছে 10 সেপ্টেম্বর। রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে সকালে বেগম জিয়ার অনুপস্থিতিতেই শুরু হয় 2 মামলার বিচার কাজ। আইনজীবীদের মাধ্যমে বেগম জিয়ার হাজিরা দেওয়ার আবেদন করা হয় আদালতে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীপক্ষের সাক্ষী সোনালী ব্যাংকের কর্মকর্তা ইনসার উদ্দিনকে জেরা করেন বেগম জিয়ার আইনজীবীরা। গত 27 আগস্ট স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে হাজির হননি বেগম জিয়া। সেদিন জবানবন্দি গ্রহণকালে সাক্ষীকে বেআইনিভাবে সহায়তার অভিযোগ, তর্ক বিতর্ক ও আদালত বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বেগম জিয়ার বিরুদ্ধে চলা দুর্নীতির 2 মামলার শুনানি, সাক্ষ্য গ্রহণ ও জেরা। দেশে বিশেষজ্ঞ চিকিৎসক স্বল্পতা আর রোগ নির্ণয়ে আস্থাহীনতায় বন্ধ করা যাচ্ছে না বাংলাদেশি রোগীদের ভারতমুখিতা, বরং দিনে দিনে তা বেড়েই চলেছে। ভারতীয় হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, দেশটির বিভিন্ন হাসপাতালে বছরে 4 থেকে 5 লাখ বাংলাদেশি চিকিৎসা নেন। এক্ষেত্রে বিপুল পরিমাণ টাকা যেমন দেশের বাইরে চলে যাচ্ছে, তেমনি দেশে বাড়ছে না উন্নত চিকিৎসা ব্যবস্থার অবকাঠামোগত সুযোগ সুবিধা। ভারত ঘুরে এসে শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সার্ক অঞ্চলের আধুনিক চিকিৎসা ক্ষেত্রে ভারত একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে। কলকাতা এবং চেন্নাইয়ের হাসপাতালগুলোতে এই অঞ্চলের দেশগুলোর রোগীদের ভিড় লেগেই থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী বাংলাদেশের। জটিল রোগের অপারেশনের পাশাপাশি ছোটখাটো রোগের চিকিৎসার জন্য বাংলাদেশিরা ভারতমুখী হচ্ছে। এর ফলে একদিকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আধুনিকায়ন হচ্ছে না, অন্যদিকে এই সুযোগ কাজে লাগিয়ে ভারতের চিকিৎসা ব্যবস্থা লাভবান হচ্ছে। আমরা লাস্ট 10 বছরে যে কাইন্ড অফ ক্লিনিক্যাল কোয়ালিটি সার্ভিস দিতে পারছি, ক্লিনিক্যাল আউটকাম
দিতে পারছি এবং কি ধরনের সুপার স্পেশালিটি কেয়ার দিতে পারছি, সার্ভিস এক্সেলেন্স, টেকনোলজিক্যাল এক্সেলেন্স, এগুলোর জন্য তারা বুঝতে পারছেন যে এখানে তাদের ভালো চিকিৎসা হবে এটা কম্পারেটিভলি কম খরচায়। দেশের রোগ নির্ণয়ে আস্থাহীনতার কারণে বাংলাদেশের বিভিন্ন ভিসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে। কিছুদিন আগে একটা পরীক্ষা করেছি, স্যাবলনে একরকম, সেন্সিভে একরকম। বাংলাদেশের ডাক্তারের উপর মানুষের আস্থা কম, কারণ ওখানে চিকিৎসা করে সুচিকিৎসা পাচ্ছে না। রোগীদের ভারতমুখীকে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে অশনি সংকেত বলে মনে করছেন এই চিকিৎসাবিদ, আর এজন্য বিশেষজ্ঞ চিকিৎসক সংকটকেই দায়ী করছেন তিনি। সরকারি হাসপাতালে যে আনুষঙ্গিক যে সাপোর্টগুলো থাকে, যেমন আপনার একটা স্পেস, ভালো স্পেস আপনার, অথবা আপনার আধুনিক যে আপনার ওয়াশরুম, অথবা যে বন্দোবস্ত নার্সিং, এগুলো আমাদের অপ্রতুল থাকাতে বিশেষজ্ঞ চিকিৎসকগুলো সঠিকভাবে ওখানে চিকিৎসা দিতে পারছে না। প্রাইভেট লেভেলে যে হাসপাতালগুলো বর্তমানে হচ্ছে, এগুলো এখনো পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে নাই। সাধারণত একটা রোগী ভর্তি হওয়ার পর একজন স্পেশালিস্টকে অন কলে রাখতে হয়, একই স্পেশালিস্ট কয়েকটা হাসপাতালে আপনার সার্ভিস দেয়। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 8 মাসে অন্তত 65,000 বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন এই হাসপাতালে। নানা অসঙ্গতির কারণে বাংলাদেশিদের মধ্যে চিকিৎসার জন্য বিদেশগামিতা বাড়ছে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, অত্যাধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি বিরাজমান সমস্যাগুলো সমাধান করা হলে বাংলাদেশিদের চিকিৎসার জন্য এই বিদেশগামিতা রোধ করা সম্ভব। ভারতের কলকাতা থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীর কাকরাইলে বাসের ধাক্কায় নিহত হয়েছেন সিএনজি অটোরিকশার 2 আরোহী, গুরুতর আহত অটোরিকশার চালক। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাত 3:30টার দিকে রাজধানীর কাকরাইলের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সামনে ইকোনো পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একজন এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। নিহত আসিফ ও রুবেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা। এই ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তবে এই ঘটনায় বাসের চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। রাত্র 3:30টার সময় একটা বিকট শব্দ হয়, তখন আমরা ঘুম থেকে দৌড়ে এসে দেখি যে চিটাগাং থেকে একটা গাড়ি আছে। ওই গাড়িটা নিয়ন্ত্রণ হারাইয়া আমাদের ওয়াল ভাঙিয়ে ভিতরে ঢুকে আছে। গাড়িটা ওই সাইডেরটা আসা এই ভিলে যাবে, সিএমজি মানে এই সাইডে উত্তর ভিলে যাবে। তো সিএমজিটা সামনে লাগিয়া টেনে স্পিডে যেমন শব্দ, ওর একটা শব্দ হয়েছে। তো ওই ড্রাইভার ডাইরেক্ট এই ভিতরে ঢুয়ে দিছে। ঢুয়ে দিলে পর ওই ড্রাইভারে টাইনে বাইরে হচ্ছে। আমরা উঁকি মেরে দেখি যে 3 জন মানুষ দেখা যায়। মানুষ দেখার পরে আমরা বুঝলাম, একজন দেখি মানে একটু নড়াচড়া করতেছে হালকা, তো উনি এই জায়গায় পড়ছে। সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত 3 বাংলাদেশের গ্রামের বাড়ির চট্টগ্রামে এখন শুধুই আহাজারি। কোনো সান্ত্বনাই থামাতে পারছে না স্বজনদের কান্না। ভাগ্যের চাকা ঘোরাতে 2007 সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান রাউজানের শমশেরনগরের মোহাম্মদ ফরহাদ। সেখানে গাড়ি চালানোর পাশাপাশি ব্যবসাও করতেন তিনি। এ মাসেই বাড়ি ফেরার কথা ছিল ফরহাদের, কিন্তু আর বাড়ি ফেরা হলো না তার। এখন শুধু প্রিয়জনকে শেষ নজর দেখতে চান স্বজনরা। তাই যত দ্রুত সম্ভব লাশ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। এদিকে একই ঘটনায় নিহত রাউজানের মোহাম্মদ ইলিয়াস এবং হাটহাজারীর আক্তার হোসেনের বাড়িতেও চলছে মাতম। গতকাল আবুধাবির আল আইন সড়কের আল খাজনাতে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশির মৃত্যু হয়। কথা বলেছিল, আমি আসলে আবার টিকিট করলে আপনাদেরকে জানাবো, সেই কথা বলছে। এই মাসের 18 তারিখ এর ভিতরে চলে আসবে। জ্ঞান ধারণ আর জ্ঞান বিতরণের মতো গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করা একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ। অথচ দেশে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা প্রকল্পে রয়েছে অনেক পিছিয়ে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোর নিজেদের সক্ষমতা গড়ে তোলার অভাবকে দায়ী করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। অন্যদিকে শিক্ষাবিদরা মনে করছেন, চাহিদার তুলনায় শিক্ষা খাতে অর্থ বরাদ্দ না থাকাই এর অন্যতম কারণ। শাফিন জাহিদের রিপোর্ট। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা প্রকল্পে গত বছর যে অর্থ ব্যয় করেছে তা বিশ্ববিদ্যালয়টির মোট বাজেটের 1% কম। আর গবেষণা প্রকল্পের দিক দিয়ে সব থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে গত বছর প্রকল্পের সংখ্যা ছিল 136টি।
ইউজিসির তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে এ খাতে সব থেকে কম অর্থ বরাদ্দ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আর অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও কোনো প্রকল্প পরিচালিত হয়নি এমন তালিকাতেও রয়েছে অনেক প্রতিষ্ঠানের নাম। ইউজিসি বলছে এসব বিশ্ববিদ্যালয়ের ব্যয় নির্বাহের ৮০% খরচ হয় আবাসন ও বেতন ভাতা খাতে, আর গবেষণা খাতে সর্বাধিক ব্যয় ১.৫%। এজন্যই পর্যাপ্ত সংখ্যক গবেষককে আকৃষ্ট করতে পারছে না বলে মনে করছে প্রতিষ্ঠানটি। গবেষণা করবে এটা আমাদের প্রত্যাশা তাদের কাছে। আমাদের একটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে গবেষককে আমরা আকৃষ্ট করতে পারি না, আরেকটা হচ্ছে ভালো গবেষণা করার জন্য যে ধরনের অর্থ দরকার বড় মাপের সেটা আমরা দিতে পারি না। গবেষণার বই অন্যান্য জিনিসপত্র আছে সেটা তাদের দিতে পারছে কিনা সেগুলো আমাদের কে আরও বেগবান করতে হবে, এবং ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সহজে করতে পারছে কিনা সেটাও আমাদেরকে বের করতে হবে। অন্যদিকে গবেষণার প্রয়োজনীয়তা থাকলেও বড় মাপের অর্থ বরাদ্দ ও পর্যাপ্ত উপকরণের অভাবকে দায়ী করছেন শিক্ষাবিদরা। এজন্য প্রতি বছর বাজেটের 1/4 অর্থ শিক্ষা খাতে ব্যয় করার পরামর্শ তাদের। আমাদের হচ্ছে গবেষকরা হয়তো প্রস্তুত আছেন, কিন্তু গবেষণার যে উপকরণ সেগুলি সর্বত্র পাওয়া যায় না। প্রাইমারি স্কুল থেকে প্রাথমিক বিদ্যালয় থেকে যদি বরাদ্দটা আমরা বাজেটের 25% না বাড়াতে পারি, তাহলে আমাদের মানসম্পন্ন শিক্ষা এবং বিজ্ঞান ভিত্তিক ভবিষ্যৎমুখী একটা শিক্ষা, যেটা আমরা স্বপ্ন দেখি সবাই, সেই শিক্ষা আমরা কোনোদিন দিতে পারবো না। দেশে যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জন্য সরকারের প্রতি বছর খরচ হয় সর্বনিম্ন 18,000 থেকে 4.5 লাখ টাকা, সেখানে গবেষণার পরিসর বাড়াতে পারলে একদিকে শিক্ষার মান হবে সম্পন্ন, অন্যদিকে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দুপুর সময় আরো থাকছে। যশোরে চাকরির প্রলোভন দেখিয়ে ঘরে আটকে রেখে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পল্লী চিকিৎসক গ্রেপ্তার। এবং এখনো পানি বাড়ছে পদ্মা, মেঘনা ও যমুনা সহ দেশের বিভিন্ন জেলার নদ নদীর। দুর্ভোগ কাটেনি পানিবন্দী হাজারো মানুষের, ফসল তলিয়ে যাওয়ায় হতাশায় কৃষক। বিপুল সম্ভাবনার পরও গেল কয়েক বছরে রপ্তানি আয় কমেছে প্রক্রিয়াজাত চামড়া থেকে। এ খাতের ব্যবসায়ীদের অভিযোগ, পরিবেশ দূষণের কারণ দেখিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে অনেক ক্রেতা। আর সেই সঙ্গে রাজনৈতিক অস্থিরতা আর বিশ্ববাজারে ডলারের বিপরীতে ইউরোর মান কমে যাওয়ায় কমেছে রপ্তানির পরিমাণ। তাদের আশঙ্কা, শিগগিরই ট্যানারি স্থানান্তর করতে না পারলে বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে এই শিল্পের জন্য। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। বাংলাদেশে বৃহৎ আকারের চামড়া শিল্পের বিকাশ ঘটে গেল শতাব্দীর 70-এর দশকে। দেশের প্রক্রিয়াজাত চামড়ার মান ভালো হওয়ায় এর বেশ চাহিদা আন্তর্জাতিক বাজারে। তাই অল্প সময়ে সরকারের অগ্রাধিকার পাওয়া রপ্তানি খাতের তালিকায় স্থান পেয়েছে এই শিল্প। কিন্তু তারপরও বিশ্ব চামড়া শিল্পে বাংলাদেশের উৎপাদিত চামড়ার অবদান শতকরা 2/2-এরও নিচে। সেই সঙ্গে ক্রমাগত শ্রমিক মজুরি বাড়তে থাকা চীনের বৃহৎ চামড়ার বাজার দখলে নেওয়ার সুযোগ তো আছে। এই কারখানাটির মতো দেশের শতাধিক ট্যানারিতে প্রক্রিয়াজাত করা হচ্ছে কাঁচা চামড়া। এর একটি অংশ দেশের ভেতরে চামড়াজাত পণ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছে, আর একটি উল্লেখযোগ্য অংশ রপ্তানি করা হচ্ছে দেশের বাইরে। এই খাতের সঙ্গে জড়িতরা বলছেন 2020 সালের মধ্যে চামড়া রপ্তানিতে এই শিল্প পোশাক খাতের কাছাকাছি পর্যায়ে চলে আসবে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2013-14 অর্থ বছরে প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি করে আয় করে 50,55,35,546 মার্কিন ডলার। পরের অর্থ বছরে রপ্তানির পরিমাণ 11 কোটি মার্কিন ডলার কমে যায়, আর চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে রপ্তানির পরিমাণ 2.5 কোটি মার্কিন ডলারের কাছাকাছি। দেশের চামড়া আন্তর্জাতিক মানের উল্লেখ করে এই শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন, পরিবেশ দূষণের অজুহাত আর আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে ইউরোর মান কমে যাওয়ায় কিছুটা ধাক্কা খেয়েছে এই খাত। তবে রাজনৈতিক অস্থিরতা মুক্ত স্থিতিশীল পরিবেশ দিতে পারলে শিগগিরই সুদিন ফিরবে এই শিল্পে। 30% ওয়ার্ল্ড মার্কেট অলরেডি ডাউন হয়েছে। হাজিবাগে যে চামড়া আছে তার ভ্যালু হলো 30% কম। অন্য কোনো দেশের উপরে ভরসা করবো না, আমরা নিজেই গড়ি তৈরি করবো। এটা যদি করে তাহলে এই সেক্টরের সম্ভাবনা আছে, গার্মেন্টসকে ছাড়া যাবে। বছরের প্রথম 3 মাস রাজনৈতিক অস্থিরতা, আমাদের বায়ারগুলা আমাদের দেশ থেকে চামড়া নেওয়া কমপ্লিট বদ্ধই ছিল বেশিরভাগ সময়। 2016-এর ভিতরে ট্যানারি শিফট না করতে পারলে আমাদের অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। সেই সঙ্গে এই শিল্প বিকাশের পূর্ণাঙ্গ সুফল পেতে ট্যানারি স্থানান্তর প্রক্রিয়া দ্রুত শেষ করা এবং এক অঙ্কের সুদের হারে ব্যাংক ঋণের সহজলভ্যতার কথাও বলছেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ঐক্যের রাজনীতির আহ্বান জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ।
সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের বিচারও এই বাংলার মাটিতে হবে। এ সময় বক্তারা বঙ্গবন্ধু হত্যায় জড়িত থাকার অভিযোগ এনে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন। বক্তব্য রেখেছেন, বলেছেন যে প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি চাই। যিনি 15 আগস্ট নিজের জন্মের তারিখ বদলে দিয়ে প্রতিহিংসা চরিতার্থ করেন, তিনি বলেছেন প্রতিহিংসার রাজনীতি নয়, এটি জাতির সাথে তামাশা ছাড়া আর কিছু নয়। জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে বিদায় দিন, তাহলে এই দেশে ঐক্যের রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। যশোরে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে শ্যামল শীল নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, গতকাল বেনাপোল স্থলবন্দর এলাকায় ওই চিকিৎসকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষে আটক অবস্থায় নির্যাতনের শিকার তরুণীটিকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় চিকিৎসক শ্যামল শীলকে। পরে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে নির্যাতিতাকে পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। এর আগে গত 31শে আগস্ট নার্সের চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে সাতক্ষীরা থেকে বেনাপোল নিয়ে আসে শ্যামল শীল, কিন্তু চাকুরি না দিয়ে 2 দিন ধরে বাড়িতে আটকে রেখে তার উপর নির্যাতন চালায় অভিযুক্ত চিকিৎসক। আমার হচ্ছে নাচের ইসে ঢুকাই আমার রোগী দেখাশোনা করব, তারপরে ও এখন দেখছি সেটা না। আমার বোনকে নিয়ে আনছে যে নাচ হিসেবে শিক্ষা গ্রহণ করাবে, নিয়ে আমিও 2 দিন ছিলাম পাশে, সেখানে রাখতো, আলাদাভাবে রাখতো, রেখে জোরপূর্বকভাবে তাকে ধর্ষণ করছে। শ্যামল শীল নামের জনপ্রিয় ব্যক্তি, সে প্রতারণামূলকভাবে সে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় সে প্র্যাকটিস করত। তো আসলে সে প্র্যাকটিসের নামে অনৈতিক কাজে যুক্ত ছিল। গতকাল রাত 11:30টার সময় অভিযান চালায় এবং সেখানে সে একটা মহিলা সহ অনৈতিক কাজে হাতে নাতে ধরা পড়ে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদে 3 দিনের কর্মসূচির শেষ দিনের প্রতীকী অনশন পালন করছেন শিক্ষকরা। এদিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের ভবন ঘেরাও করে 2 দিনের আলটিমেটাম দিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের ব্যানারে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। সকাল 9টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে দুপুর 1টা পর্যন্ত। এ সময় শিক্ষকদের উপর হামলাকারী প্রত্যেককে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া আগামী রোববার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এদিকে শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ 8টি দপ্তরের প্রধানরা আজ সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত 2 ঘন্টার কর্মবিরতি পালন করেন। আমরা এবিসি চাচ্ছি না, এবিসি যাতে দ্রুত পদত্যাগ করে সাসপেন্ড চলে যায়, আমাদের দাবি হচ্ছে এটাই। সিসিটিভি ফুটেজ পাবলিশ হওয়ার পরে তখন আমরা দেখতে পাই তিনি নিজেই কলার ধরে ডক্টর ইউনূস স্যারকে ফেলে দিচ্ছেন। সাবিপ্রবির অভিভাবক হিসাবে ভিসি স্যার ডক্টর আমিনুল হক ভূঁইয়াকে আমরা মেনে নিতে পারছি না। তাদের শিক্ষককে যদি এইভাবে অপমান করা হয়, মিথ্যা তাদেরকে দোষ দেওয়া হয়, লাগতেই পারে ওরা সেজন্য এখানে নেমে আসছে। কিছু কিছু পত্রিকায় দেখেছি যে বলা হয়েছে যে আমি বলেছি যে ছাত্রলীগের ছাত্রদের শাস্তি দেওয়া অন্যায়। আমি খুব খুশি হব যদি পুরো বাক্যটা ব্যবহার করে। আমি বলেছি যে যারা তাদেরকে ব্যবহার করছে তাদেরকে শাস্তি না দিয়ে শুধু ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেওয়া অন্যায়। আগামী রবিবার পূর্ণ দিবস আমাদের কর্মবিরতি চলবে। আমাদের এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা। মৌসুমী বায়ু কম সক্রিয় থাকায় রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী 2 থেকে 3 দিন পর মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক এস.এম. মাহমুদুল হাসান এ তথ্য জানান। গত 2 দিন বাংলাদেশে মৌসুমী বায়ু সক্রিয় ছিল, কিন্তু এখন মৌসুমী বায়ুর সক্রিয়তা কিছুটা কমে গিয়েছে, এখন মোটামুটি সক্রিয় আছে। সেক্ষেত্রে ব্যাপকভাবে যে বৃষ্টিটা সেটা অনেকটা কমে এসেছে। তো বৃষ্টিটা কমে এসেছে অর্থ এই নয় যে একেবারে ড্রাই হয়ে গেছে বা শুকনো হয়ে গেছে, কোনো বৃষ্টি হবে না, সেরকম না। বৃষ্টি এখনও সারা দেশেই বৃষ্টি হবে, তো বৃষ্টির পরিমাণটা কম থাকবে। আগামী আরও 2 থেকে 3 দিন বৃষ্টিটা কম থাকবে। 2-3 দিন পরে আবার মৌসুমী বায়ু আস্তে আস্তে সক্রিয় হয়ে উঠবে, তখন বৃষ্টিপাতে আস্তে আস্তে বাড়তে শুরু করবে। পদ্মা, মেঘনা ও যমুনা সহ দেশের বিভিন্ন জেলার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
এতে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখনো দুর্ভোগ কাটেনি পানিবন্দী হাজারো মানুষের। আমাদের ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইছামতি ও করতোয়া সহ অভ্যন্তরীণ নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করায় নতুন করে প্লাবিত হয়েছে সিরাজগঞ্জের সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার নিম্নাঞ্চল। এসব এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এদিকে বন্যায় ফসল পানিতে তলিয়ে যাওয়ায় চরম হতাশায় দিন পার করছেন কৃষকরা। ঘরে খাদ্য নাই, আমাদের যে কি অবস্থা, দুরবস্থা, ছেলে ফেলে নিয়ে আমাদের খুব কষ্টে দিন যাপন করতেছে। টিউবওয়েলের পানির তলে ডুবে গেছে, এখন মনে করছে পানিরও কষ্ট। উজান থেকে নেমে আসা পানির ঢলে এখনো কোমর পানিতে তলিয়ে আছে শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার 20টি ইউনিয়নের শতাধিক গ্রামের ঘরবাড়ি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন বন্যা দুর্গতরা। পানিতে তলিয়ে গেছে, কিন্তু লোকজন অসহায় আছে, সবাই সাহায্য চাইতেছে। মানুষ না খেয়ে আছে, অনেক মানুষ, আর কাজকর্ম যারা দিন মজুরি কাজ করে খায় তারা তো কাজও করতে পারতেছে না। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে যাওয়ায় শুরু হয়েছে তীব্র ভাঙন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ফুলছড়ি উপজেলার 3টি গ্রামের প্রায় 5 শতাধিক পরিবার। বাড়িঘর ভেঙে যাওয়ায় পরিবার নিয়ে রাস্তা ও বাঁধে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। ঘর বাড়ি নেই, থাকার আছড়ি নাই, মানুষের উঠানে আছি, আতে আমার ঘুম নাই, বসে থেকে কাটাচ্ছি। 300 ফ্যামিলির মতো অন্যত্রে চলে গেছে এবং এই বিশাল এলাকাটা আপনার নদীগর্ভে বিলীন হয়েছে। এদিকে কমতে শুরু করেছে ফেনীর মুহুরী নদীর পানি। তবে বাড়িঘর ও রাস্তা থেকে পানি নেমে গেলেও এখনো তলিয়ে আছে ফসলি মাঠ ও নিম্নাঞ্চল। এদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ এখনো মেরামত না করায় যে কোনো সময় আবার প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এছাড়া কুড়িগ্রাম, চাঁদপুর ও ঝালকাঠিতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। দেশের বিভিন্ন স্থানের বন্যা দুর্গতদের পাশে সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতা সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সকালে সচিবালয়ে বন্যা ও জলাবদ্ধতা বিষয়ক এক সভায় একথা বলেন তিনি। খাদ্যে কোনো অভাব নেই, ঘাটতি নেই, প্রচুর মজুদ রয়েছে। আমরা চাওয়া মাত্র আমরা তাদের হাতে পৌঁছে দিতে পারবো। বন্যা মোকাবেলা করা বাংলাদেশ মানুষের, এটা কিন্তু অত্যন্ত সাহসিকতার সাথে করে থাকেন। আমাদের হচ্ছে তারা ব্যাপকভাবে প্রস্তুত থাকে যে বৃষ্টি আসতে, বন্যা হবে। বন্যাকে মোকাবেলা করা বাংলার মানুষের, বিশেষ গরিব মানুষের পক্ষে এটা আমি মনে করি এটা খুব তাদের জন্য খুব কষ্ট হয় না। তাদের শুধু দরকার আমাদের সাহায্য হাতটা বাড়িয়ে দেওয়া। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা তা তদারকিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই সময় সাধারণ যাত্রীদের কাছ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় কোনো পরিবহনকে জরিমানা করা হয়নি। তবে কিছু পরিবহনের ফিটনেস না থাকার অভিযোগে 10,000 টাকা জরিমানা, 11টি গাড়ি জব্দ এবং 11টি মামলা দায়ের করেন ভ্রাম্যমাণ আদালত। এই অভিযান চলাকালে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। আমরা এ যাবৎ এখন পর্যন্ত 11টি মামলা হয়েছে, টাকা আদায় হয়েছে 10,000 টাকা, আর জব্দ আছে 11টা। কোনোটায় সিট বেশি করেছে, তারা যে সিট ছিল 31টা তারা 34 সিট করেছে। কোনোটা হলো যে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স হালকা বা ড্রাইভিং লাইসেন্স নাই। কোনোটা হলো যে গাড়ির ফিটনেসের কাগজ এক্সপায়ার হয়ে আছে, তারা ফিটনেসের গভর্নমেন্টের রেভিনিউ জমা দেয়নি কিন্তু গাড়ি চালাচ্ছে। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে গণবিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণসংহতি আন্দোলন। বেলা 12টায় কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC কার্যালয়ের সামনে গণবিক্ষোভ করে সংগঠনটি। অযৌক্তিক দাম বৃদ্ধির প্রতিবাদে হরতালের মতো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় সংগঠনটি। গণবিক্ষোভ কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও সেগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করে সরকার নিজেই বিদ্যুতের দাম বাড়াচ্ছে। তারা বলেন, যেখানে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম কমেছে সেখানে বাংলাদেশে এর দাম বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। বাংলাদেশে বিদ্যুতের দাম মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে কম, কিন্তু জনগণের ক্রয় ক্ষমতা হিসাব করলে বাংলাদেশে বিদ্যুতের দাম মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে বেশি, ভারতের চাইতে তো বেশি এবং বহু দেশের চাইতে বেশি। বন্ধুরা আমার, সরকারি আমলারা
কিংবা কর্তা ব্যক্তিরা হচ্ছেন এক চোখা, তাদের দায় জনগণের কাছে নয়। আর এই সরকার তো জনগণের ভোট নিয়ে চিন্তা করে না, কাজেই তাদের কোনো দায় নেই জনগণের কাছে। বাংলাদেশ বিনিয়োগ বোর্ড এবং বেসরকারীকরণ কমিশনকে বিলুপ্ত করে বর্তমান সরকার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে এই প্রতিষ্ঠানকে কার্যকর করতে প্রধানমন্ত্রীর সরাসরি সংশ্লিষ্টতা ইতিবাচক হলেও পুরনো জনবলের অদক্ষতা হবে বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে বিনিয়োগ স্থবিরতা কাটিয়ে অর্থনীতিকে গতিশীল করতে দুর্নীতি দূর করে জবাবদিহিতার পরিবেশ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত মোস্তফা মাহবুবের প্রতিবেদনে। বিনিয়োগ ত্বরান্বিত করতে 1989 সালে বিনিয়োগ বোর্ড এবং 1993 সালে বেসরকারীকরণ বোর্ড গঠনের পর পেরিয়ে গেছে প্রায় 2 যুগ। এই দীর্ঘ পথপরিক্রমায় দেশের বিনিয়োগ বেড়েছে ঠিকই, কিন্তু তার পেছনে এই দুটি প্রতিষ্ঠান খুব একটা ভূমিকা রাখতে পারেনি। তাই অনেকটা ব্যর্থতার দায় নিয়ে এই দুটি প্রতিষ্ঠানকে বিলুপ্ত করে নতুন প্রতিষ্ঠান গঠনের অনুমোদন দিল মন্ত্রিসভা। বিনিয়োগ বোর্ডটি আরো কিন্তু আপগ্রেড করা হচ্ছে, এটিকে আরো ইফেক্টিভ করা হচ্ছে। সরকারের গঠন করা নতুন প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। বর্তমান অবস্থা বিবেচনায় বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি সংশ্লিষ্টতাকে ইতিবাচক উল্লেখ করলেও দীর্ঘমেয়াদে তা মঙ্গলজনক নয় বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। শেখ হাসিনা তার দু একজন বিশ্বস্ত লোককে নিয়ে অনেক দায়িত্ব নিয়ে নিচ্ছেন। এইটা এখন বোঝা যায় যে তিনি মরিয়া, যে তিনি কিছু না কিছু উন্নয়ন দেখাতে চাচ্ছেন। তার উপর অতি নির্ভরতা এবং এককেন্দ্রিকতা, যেটা গণতান্ত্রিক শাসনের জন্য ভালো নয়। এই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে আগের যে দুটো প্রতিষ্ঠান ছিল তাদের সেই লোকবল দিয়েই। বিশেষত বিদেশি বড় বড় বিনিয়োগের ক্ষেত্রে নেগোসিয়েশন করবার ক্ষেত্রে বিনিয়োগ বোর্ডের যে দুর্বলতা ছিল সেটা যেমন প্রকাশিত হয়েছিল, এখনো সেই দুর্বলতার জায়গাটি কিন্তু থেকে গেল। সরকারের সর্বোচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতার পরও বিনিয়োগ বৃদ্ধির চেষ্টা ব্যর্থ হলে রাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। মন্ত্রী দায়বদ্ধ থাকবেন তার কার্যক্রমের জন্য এবং মন্ত্রণালয়ের কাজগুলো গতিশীল থাকবে, সেরকম একটি কাঠামো গড়ে তোলা দরকার। পাবলিক ল্যান্ডকে লুটপাটের হাত থেকে উদ্ধার করে এনে বিনিয়োগমুখী ব্যবহার নিশ্চিত করা এবং সেই ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করা, এইগুলোই হলো মূল চ্যালেঞ্জ। এখন প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী যদি সেটায় ব্যর্থ হন তাহলে তার কারো সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। টেকসই উন্নয়নের জন্য এ ধরনের প্রতিষ্ঠানে সরকারের শীর্ষ ব্যক্তির সরাসরি সম্পৃক্ততা না রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আরো শক্তিশালী করার তাগিদ দিয়েছেন তারা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। ছুরিকাঘাতে আহত মোহাম্মদ জসিম নামে এক গাড়ি চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 15 দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে চিকিৎসায় অবহেলা করার কারণেই তার মৃত্যু হয়েছে। গতকাল রাত 11টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জসিম। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত 17 আগস্ট রাতে দুর্বৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাতে আহত হন জসিম। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে 15 দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। এই ঘটনার পর গত রাতে পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার না হলেও অভিযান চলছে। আমার ড্রাইভার, ওর নাম জসিম, 17 তারিখ দিবাগত রাতে ওকে ওর বাসায় চোর এসেছিল, চোর ধরতে গিয়ে ছুরি মেরেছিল ওকে। ওরা টপ প্রায়োরিটি দিয়ে চিকিৎসা করেছে, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, কিন্তু সেগুলো সবই করা হয়েছে পরে। আমার কথা হচ্ছে যে প্রথম দিকে ওর চিকিৎসায়, ওর চিকিৎসকের এখানে যারা ডিউটিতে ছিলেন তাদের চূড়ান্ত গাফিলতির কারণেই ছেলেটাকে বাঁচানো গেল। ভিতরে কি হয়েছে না হয়েছে ডাক্তার এটা আগে ইয়া করে নাই, শুধু একটা এক্সরে করলো বুকে, এটা এক্সরে করে আর সিলে করে থুয়ে দিয়েছে। আচ্ছা 4-5 দিন শ্বাসকষ্টের একটা ইয়া দিছে, এটা অক্সিজেনের ইয়া নার্ভ বলে, ডাক্তার আগে বলে একটু ক্রিটিক্যাল ছিল। হত্যা মামলা রুজু করেছি, আসামি পলাতক আছে, তবে আমরা ধরার জন্য সকল প্রক্রিয়া অবলম্বন করছি। ইতিমধ্যে সম্ভবত আমরা আসামিকে ধরতে পারবো। আর আমরা আসামিকে ধরার ব্যাপারে একজন তার যে ঘনিষ্ঠ লোক আছে তাকে আমরা হেফাজতে নিয়ে আসছি। তার তথ্য মতে আমরা অভিযান পরিচালনা অলরেডি শুরু হয়ে গেছে। বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের গত 1 জুলাই 2015 থেকে নতুন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এই মানববন্ধন ও সমাবেশে যোগ দেন। এই সময় তারা সাম্প্রতিক সময়ে অনুমোদিত জাতীয় বেতন স্কেলে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের
এমপিওভুক্ত করার দাবি জানান। একই সাথে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার পাশাপাশি স্বীকৃতি পাওয়া সব শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানান তারা। অবিলম্বে এসব দাবি মানা না হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। সারা দেশে চলছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ IEB 2015-16 মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 9টা থেকে শুরু হয়ে সারা দেশে একযোগে ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। ভোটের ফল আগামী 2 দিনের মধ্যে প্রকাশ করা হবে। রাজধানীতে নির্বাচনের ভোট গ্রহণ চলছে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। আওয়ামীপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ এবং বিএনপি পন্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব এই 2 প্যানেলে সারা দেশে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। IEB নির্বাহী কমিটির 10টি পদ সহ কেন্দ্রীয় কাউন্সিলের 146টি পদে মোট ভোটার সংখ্যা 17,694 জন। ভারতের আসাম রাজ্যে গত কয়েকদিনের বন্যায় 18 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার রাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় 2 জনের মৃত্যু হয়। অব্যাহত ভারী বর্ষণের কারণে ব্রহ্মপুত্র নদসহ কয়েকটি নদীর পানি বৃদ্ধির কারণে প্লাবিত হয়েছে 16টি এলাকা। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গৃহহারা হয়েছে রাজ্যের কয়েক হাজার মানুষ। ক্ষতি হয়েছে ফসলি জমি সহ গবাদি পশু। এর মধ্যে 214টি সরকারি সহায়তাকে আশ্রয় নিয়েছে 85,000 মানুষ। রাস্তাঘাট প্লাবিত ও গাছপালা ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ। এর মধ্যে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন দেশটির যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এ সময় তিনি বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান। রাজ্যের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ। বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত পরিমাণ সহায়তা দেওয়ার জন্য আমি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের খবর। স্বপ্নের এক ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে মামুনুলদের জয় পরাজয় নয়, আলোচনায় ভালো ফুটবল খেলা। ক্রুইফের শিষ্যরা সকারুজদের থেকে যোজন যোজন পিছিয়ে থাকলেও মামুনুলদের টার্গেট চ্যালেঞ্জ জানানো। অন্যদিকে স্বাগতিক অধিনায়ক টিম ক্যাহিল বলছেন, বাংলাদেশের বিপক্ষে জয় ভিন্ন, অন্য চিন্তা নেই। যদি খেলা ড্র হয় তাহলে সেটি হবে অঘটন। পার্থের NIB স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5টায়। ফিফার র্যাঙ্কিং, ফুটবলের মান, অর্জন ও খেলার ধরন সব ক্ষেত্রেই বাংলাদেশ দলের থেকে এগিয়ে অস্ট্রেলিয়া। ফিফা র্যাঙ্কিং এর 61 নম্বর দেশটি কদিন আগে জিতেছে এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব। সেখানে বাংলাদেশ দলের র্যাঙ্কিং 170। দক্ষিণ এশিয়ান ফুটবল সাফেও সেরা হতে পারছে না বাংলাদেশ। তবে ফিফার নতুন বাছাইয়ের নিয়মে সকারুজদের বিপক্ষে খেলতে পারাটাও মামুনুলদের জন্য বড় অর্জন। তবে এ ম্যাচে ক্রুইফ শিষ্যদের বড় পরীক্ষায় ফেলবে অস্ট্রেলিয়ান আক্রমণ ভাগ, যেখানে আছেন টিম ক্যাহিলের মতো তারকা ফুটবলার। তবে মামুনুলরা ভয় নয়, খেলতে চান নিজেদের স্বাভাবিক খেলাটা। আর কোচও জানিয়ে দিলেন, এ ম্যাচে শুধু দলীয়ভাবে নয়, ব্যক্তিগতভাবে কেউ ভালো খেলতে পারলে তার জন্য ইউরোপে খেলার রাস্তাও খুলে যেতে পারে। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু 15 সেপ্টেম্বর থেকে, চলবে 19 তারিখ পর্যন্ত। পাওয়া যাবে 20 থেকে 24 সেপ্টেম্বরের টিকিট। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দুর্নীতির 2 মামলায় আজও আদালতে হাজির হননি বেগম জিয়া। বাদী পক্ষের আইনজীবীকে জেরা। রাজধানীর কাকরাইলে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার 2 আরোহী নিহত, চালকের অবস্থা আশঙ্কাজনক। আবুধাবিতে নিহত 3 বাংলাদেশি গ্রামের বাড়িতে আহাজারি। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আর আস্থাহীনতায় ভারতমুখী বাংলাদেশি রোগীরা রাজস্ব হারাচ্ছে দেশ, গড়ে উঠছে না উন্নত চিকিৎসা অবকাঠামো। এবং পরিবেশ দূষণ ও ইউরোর দুর্বল মানের কারণে গত কয়েক বছরে আয় কমেছে চামড়া রপ্তানিতে। দ্রুত ট্যানারি স্থানান্তর করতে না পারলে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা ব্যবসায়ীদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন।